বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। বিশ্বের নেভিগেশন প্রযুক্তির ক্ষেত্রে চীন এক ভরসার নাম, যার মূলে রয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস। দীর্ঘ পথ পরিক্রমায় এই অত্যাধুনিক ব্যবস্থাটি আজ বিশ্বের ব্যবহারকারীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের নির্ভুল অবস্থান, নেভিগেশন এবং সময় পরিষেবা প্রদান করে আসছে। একটি বিশ্বমানের সিস্টেম হিসেবে স্বীকৃত বেইতৌ চীনের প্রযুক্তিগত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাথমিক যাত্রাটা শুরু হয়েছিল 1994 সালে। এরপর 2000 সালে বিডিএস-1 এবং 2012 সালে বিডিএস-2 সফলভাবে সম্পন্ন হয়। এরপর 2020 সালে বিডিএস-3 পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়, যা চীনকে একটি স্বাধীন বৈশ্বিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম স্থাপনকারী তৃতীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অর্জন চীনের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। বেইতৌ-3-এর প্রধান ডিজাইনার লিন বাওচুন সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, গত সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা চূড়ান্ত ব্যাকআপ স্যাটেলাইটের মাধ্যমে সিস্টেমের গবেষণা এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি আরও জানান, পুরো নেটওয়ার্কটি এখন ত্রুটিহীনভাবে কাজ করছে এবং 70,000 কিলোমিটার জুড়ে সেন্টিমিটার স্তরের পরিষেবা নির্ভুলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর প্রভাব ব্যাপক। গত বছর এর সংশ্লিষ্ট উৎপাদন 500 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। বর্তমানে সারা বিশ্ব বেইতৌ ব্যবহার করছে। বেইতৌয়ের ব্যবহার এখন পরিবহন, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ এবং জরুরি প্রতিক্রিয়া সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে বিস্তৃত। লিনের মতে 200টিরও বেশি দেশ পরিবহন, মৎস্যচাষ এবং পাওয়ার গ্রিডের মতো বিভিন্ন ক্ষেত্রে এই সিস্টেমটি ব্যবহার করছে। সাংহাই ভিত্তিক একটি কোম্পানি সিনান নেভিগেশন উচ্চ নির্ভুল চিপস ও যন্ত্রাংশ তৈরি করছে, যা স্মার্ট কৃষি এবং অন্যান্য শিল্পে কাজে লাগছে। এর মাধ্যমে বোঝা যায় বেইতৌ প্রযুক্তি কতটা ছড়িয়ে পড়ছে। 5G নেটওয়ার্কের সাথে বেইতৌ পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং তথা PNT পরিষেবার একীকরণ চাষাবাদকে আরও সহজ এবং সহজলভ্য করে তুলছে, যা ট্রাক্টরগুলোকে সেন্টিমিটার স্তরের নেভিগেশন সরবরাহ করছে। আমাদের পণ্যগুলো বিশ্বজুড়ে 140টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ, আফ্রিকায় এগুলো জরিপ ও ম্যাপিংয়ের কাজে লাগানো হয়। ইউরোপে জরিপ ও ম্যাপিং ছাড়াও রোবোটিক্সে এদের ব্যবহার দেখা যায়। চীনের বেইতৌ-3-এর সাথে অগ্রগতি এখানেই শেষ নয়। 2035 সালের মধ্যে চীন একটি আরও সর্বব্যাপী সমন্বিত এবং বুদ্ধিমান PNT সিস্টেম তৈরির পরিকল্পনা করছে। এটি ইনডোর থেকে আউটডোর পরিবেশ এবং গভীর সমুদ্র থেকে গভীর মহাকাশ পর্যন্ত সব কিছু কভার করবে। বেইতৌকে মূল ভিত্তি করে তৈরি হওয়া এই পরবর্তী প্রজন্মের সিস্টেমটি হবে আরও শক্তিশালী, নিরাপদ এবং নির্ভরযোগ্য। কিছু কোম্পানি ইতোমধ্যে এমন অ্যাপ্লিকেশনগুলোয় অগ্রগতি লাভ করেছে। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং
সরবরাহকারীরা একমত যে সহযোগিতা এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য সাধারণ সমাধান খুঁজে বের করার মাধ্যমে বেইতোয়ের মতো পিএনটি সিস্টেমগুলো একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে পারে। বেইতৌ নেভিগেশন সিস্টেম কেবল চীনের জন্য নয়, বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসছে। এর নির্ভুল পরিষেবা পরিবহন, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য অনেক শিল্পে ব্যাপক প্রভাব ফেলছে। বেইতৌ চীনের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এবং ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত পরিষেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে এক অভিনব গবেষণা শুরু হয়েছে। সেখানে নভোচারীরা প্ল্যানেরিয়ান নামক এক অসাধারণ প্রাণীর পুনর্জন্মের বিস্ময়কর ক্ষমতা নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছেন। চলুন দেখে আসি বিস্তারিত। ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমিগুলোর একটা বিশেষ ক্ষমতা আছে। সেটি হলো শরীরের কোনো অংশ নষ্ট হলে তা আবার ঠিক করে নিতে পারে। ধরুন, যদি একটি প্ল্যানারিয়ানকে 2 টুকরা করা হয়, তাহলে অবাক করার মতো বিষয় হলো প্রতিটি টুকরা থেকেই আবার পুরো নতুন একটা প্ল্যানারিয়ান তৈরি হতে পারে। অর্থাৎ তারা তাদের হারানো পেশি বা চামড়া কিংবা পেটের অংশ, এমনকি পুরো মস্তিষ্ক আবার নতুন করে তৈরি করতে পারে। বিজ্ঞানীরা দেখতে চান যে মহাকাশের বিশেষ পরিবেশে প্ল্যানারিয়ানদের শরীর আবার গড়ে তোলার ক্ষমতা এবং তাদের আচরণকে কিভাবে বদলে দেয়। তারা আরও খুঁজবেন মহাকাশে থাকার কারণে শরীরের ভেতরের ছোট ছোট কণা কিভাবে এই পুনর্গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে। এর মাধ্যমে বিজ্ঞানীরা জীবদের শরীর আবার গড়ে ওঠার বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন। মহাকাশের সেনচৌ নভোচারীরা ওয়েনথিয়ান ল্যাবরেটরি মডিউলের ভেতরে পরীক্ষা নিরীক্ষা করছেন। তারা একটি বিশেষ কাচের বাক্সের ভেতর থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন যাতে জীবাণু না লেগে থাকে। এই নমুনাগুলো এবং সেখান থেকে পাওয়া তথ্য পৃথিবীতে ফেরত পাঠানো হবে। পরে বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করে দেখবেন মহাকাশে থাকা অবস্থায় কোষের টিস্যুগুলোকে কিভাবে বিভিন্ন জীবাণু প্রভাবিত করে। চীনের মহাকাশ স্টেশনে এর আগেও জেব্রাফিশ আর ফলের মাছি নিয়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এবার প্ল্যানারিয়ান কৃমি নিয়ে গবেষণা শুরু হলো। এই গবেষণা ভবিষ্যতে মানুষের শরীরের টিস্যু সারানো এবং রোগ নিরাময়ের নতুন উপায় খুঁজে পেতে সাহায্য করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে হুয়ানেং শীতাওবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নয়, বরং এটি একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পারমাণবিক শক্তি উৎপাদনে চীন আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি চীনের হুয়াংনেং শীতাওবে নিউক্লিয়ার পাওয়ার বেসের একটি নতুন অংশের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বড় এই বিদ্যুৎ প্রকল্পটি এখন পুরোপুরি নির্মাণ পর্যায়ে চলে এলো। এই নতুন ইউনিটটি তৈরি হলে চীনের বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং কার্বন নির্গমন কমবে। এই শীতাওবে নিউক্লিয়ার পাওয়ার বেসে আরও 2টি নতুন পারমাণবিক বিদ্যুৎ তৈরির ইউনিট বসানো হচ্ছে। প্রথম ইউনিটটি কাজ শুরু হয়েছিল 2024 সালের জুলাই মাসে। আর সম্প্রতি যে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হলো তাতে চীনের নিজেদের তৈরি করা সবচেয়ে আধুনিক পারমাণবিক চুল্লি হুয়ালং 1 ব্যবহার করা হবে। এই চুল্লিটি একবারে 1.2 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবে এবং প্রতি বছর প্রায় 10 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন সম্প্রসারণ প্রকল্পে 4 মিলিয়ন কিলোওয়াট ক্ষমতার আরও কিছু চাপযুক্ত পানির ইউনিট বসানো হবে। সব মিলিয়ে এই প্রকল্পের মোট বিদ্যুৎ তৈরির ক্ষমতা দাঁড়াবে 5 মিলিয়ন কিলোওয়াট। যখন এর কাজ শেষ হবে তখন এটি প্রতি বছর 35 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ তৈরি করতে পারবে। এই বিদ্যুৎ প্রায় 1,70,00,000 পরিবারের 1 বছরের চাহিদা মেটাতে যথেষ্ট হবে।
এই বিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাং ইয়াংসু আরও জানান, এই প্রকল্প প্রতি বছর 11.5 মিলিয়ন টন স্ট্যান্ডার্ড কয়লার ব্যবহার কমাবে এবং 27.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চীনের প্রচেষ্টায় একটি বড় অবদান রাখবে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই পারমাণবিক ঘাঁটিটি পারমাণবিক শক্তি ব্যবহার করে তাপও উৎপাদন করতে পারে। প্রথম পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পটি সম্পন্ন হলে 20 মিলিয়ন বর্গমিটারেরও বেশি এলাকায় তাপ সরবরাহ করা সম্ভব হবে, যা প্রায় 6 লাখ স্থানীয় বাসিন্দাকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। এটি শীতকালে উত্তাপের চাহিদা মেটাতে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান প্রদান করবে। এই প্রকল্প চীনের শক্তি সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি ব্যবহারের সম্ভাবনা এবং এর বহুমুখী সুবিধাগুলোকে তুলে ধরে। আফরিন মিম, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। পিয়েরে ডেভিডস হরিণ বা মিলু হরিণ। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই হরিণকে বিলুপ্ত বলে ধারণা করা হতো। আবাসস্থল ধ্বংস এবং পরিবেশের পরিবর্তনের ফলে প্রকৃতি থেকে দিনে দিনে কমতে শুরু করে দুর্লভ এই প্রাণীর সংখ্যা। ফলে এই প্রজাতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে চীন। প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই বন্যপ্রাণীর সুরক্ষায় এখন তারা ব্যবহার করছে বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি। ফলে আবারও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে মিলু হরিণ। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের টাচিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভে মিলু হরিণের সংখ্যা 27 থেকে বেড়ে দাঁড়িয়েছে 64তে, যেখানে সম্প্রতি জন্ম নেয়া 12টি শাবকও ছিল। 2021 সালের সেপ্টেম্বরে রাজধানী বেইজিং ও পূর্ব চীনের চিয়াংশু প্রদেশ থেকে 27টি মিলু হরিণকে অধিক সুরক্ষা নিশ্চিত করতে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় টাচিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভে। এরপর তাদের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণ করে গবেষকরা তাদের শরীরে সংযুক্ত করেন বিশেষ ডিজিটাল কলার, যেটি পাই2 স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে তাদের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রকার বাধা প্রদান ছাড়াই তাদেরকে শনাক্ত করতে এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। পাশাপাশি গবেষকরা নিয়মিত অধ্যয়ন করেন তাদের খাদ্যাভ্যাস নিয়ে। পরজীবী পরীক্ষা এবং পালের জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণের জন্য তাজা বিষ্ঠা সংগ্রহ এবং বিশ্লেষণ করে নিয়মিত ডিএনএ পরীক্ষা করেন তারা। গবেষকদের বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও প্রচেষ্টার ফলে সম্প্রতি এই সংরক্ষণাগারে জন্ম নিয়েছে নতুন 12টি শাবক। এছাড়াও ডিজিটাল ডিভাইস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে এখানে হরিণের বিচরণ স্থল আগের চেয়ে ক্রমশ প্রসারিত হচ্ছে, যা মূলত তাদের নতুন এই বাড়িতে পরিচিত হওয়া এবং মানিয়ে নেয়াকে ইঙ্গিত করে। চীনের সবচেয়ে উত্তরের শীতলতম এবং সর্বোচ্চ উচ্চতার মিলু আবাসস্থলগুলোর একটি টাচিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভ। এখানকার আবহাওয়া ছিল এই হরিণগুলোর আদি আবাসস্থল বেইজিং ও চিয়াংশুর সম্পূর্ণ বিপরীত। ফলে ভিন্ন এই অঞ্চলের আবহাওয়ার সাথে তাদের খাপ খাইয়ে নেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উচ্চতায় অবস্থিত মিলু হরিণের এই আবাসস্থলে রয়েছে প্রায় 6666 হেক্টর জমি জুড়ে সবুজ ঘাস, ঘন জঙ্গল এবং পানির স্রোতধারা। এই বৈচিত্র্যময় পরিবেশই হয়ে উঠেছে এই প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ সমাবেশস্থল। প্রকৃতিতে ফিরিয়ে দেয়া হচ্ছে প্রাচ্যের মণি হিসেবে পরিচিত 28টি ক্রেস্টেড আইবিস পাখি। এর জন্য প্রায় 6 মাস ধরে বুনো পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের। আবদ্ধ কেন্দ্র থেকে মুক্ত পরিবেশে টিকে থাকা এবং স্বাধীনভাবে খাদ্য সংগ্রহের পদ্ধতিও শেখানো হয় পাখিগুলোকে। পূর্ণবয়স্ক এই আইবিসগুলো স্বাধীনভাবে বনে বাস করার সক্ষমতা অর্জন করায় তাদের বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রজনন কেন্দ্র কর্তৃপক্ষ। একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ক্রেস্টেড আইবিস চীনের নিবিড় পরিচর্যা আর প্রজনন কর্মসূচির ফলে
আবারও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে দুর্লভ এই পাখি প্রজাতি। দক্ষিণ চীনের সিচুয়ান প্রদেশের মুচুয়ান কাউন্টিতে অবস্থিত এই প্রজনন কেন্দ্রের একটি ব্যাচের পূর্ণবয়স্ক ক্রেস্টেড আইবিসের ৬ মাসের অভিযোজন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৪ সালে প্রথমবারের মতো এখানে শুরু হয় ক্রেস্টেড আইবিসের জন্য প্রশিক্ষণ কার্যক্রম। আইবিস পাখিদের বনে টিকে থাকার জন্য দেয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ, যার মধ্যে রয়েছে আবদ্ধ পরিবেশ থেকে বন্য পরিবেশে টিকে থাকা এবং স্বাধীনভাবে খাদ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালের সেপ্টেম্বরে আমাদের অভিযোজন খাঁচা তৈরি হয়। এরপর ক্রেস্টেড আইবিসের বন প্রশিক্ষণের জন্য আমরা 3টি ধাপ বাছাই করেছি। 6 মাস প্রশিক্ষণের পর এই 28টি আইবিস বুনো পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে। তাই আমরা তাদের বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছুটা গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া হওয়ায় ক্রেস্টেড আইবিসের প্রজননে কিছুটা চ্যালেঞ্জ ছিল এই প্রজনন কেন্দ্রের জন্য, যা তারা সফলভাবে মোকাবেলা করেছে। ফলে এবছর এখানে পাখির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং এই অঞ্চলে বনে ক্রেস্টেড আইবিসের বিচরণের জন্য একটি শক্ত ভিত্তিও তৈরি হবে। পাহাড়ের একটি বানর শিংশিং, মাঝে মাঝে সে আসতো পাহাড়ের একটি মন্দিরে। মন্দিরের বাসিন্দারা তাকে খুব ভালোবাসত এবং নিয়মিত খাবার দিত। ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে সে। এখন সে আর মন্দির ছেড়ে যায় না। এমনকি চীন জুড়ে শিংশিং এখন বেশ জনপ্রিয়। মানুষ ও বন্যপ্রাণীর এই অপূর্ব বন্ধনের গল্পটা চলুন দেখে আসি। একদা এক পাহাড় ছিল। সেই পাহাড়ের উপরে ছিল একটি মন্দির। মন্দিরে সময় শান্তভাবে অতিবাহিত হচ্ছিল, যতক্ষণ না একটি বানর এসে পৌঁছালো। একটা হলুদ, একটা লাল, এখান থেকে যে কোনো একটা বেছে নাও। সে এটা পছন্দ করেছে। আমি 60 বছর বয়সে এই মন্দিরে এসেছিলাম। দীর্ঘ 18 বছর ধরে এখানে আছি। সিং প্রায় 15 বছর আগে এখানে এসেছিল। ইয়াংহু হল বিল্ডিংটা তখন ছিল, কিন্তু এই বুদ্ধ হলটা তখন তৈরি হয়নি। এগুলো ফেলে দিও না, নষ্ট করো না। তুমি কি আর খাবে না? আরেকটা কামড় দাও। এই পাহাড়ের একটি গাছে সিংকে পাওয়া যায়। 2টি বাচ্চা তাকে খুঁজে পেয়েছিল। তারা তাকে ঈগল ভেবেছিল। পরে আমি কাছে এসে দেখি এটি একটি বানর। আমি তাকে 2টো কলা দিয়েছিলাম এবং সে তখনই এগিয়ে এলো। একবার পেট ভরে গেলে সে আর ফিরে যেতে চাইতো না। সেই তখন থেকে ও এখানেই থাকা শুরু করে। সিং যখন এখানে এসেছিল তখন তার হাত ছিল একটাই। সে খুব সুন্দর ছিল। প্রতিদিন এখানে খাবার খেতে আসতো, কিন্তু সে খুব দুষ্টু ছিল। চশমা বা মোবাইল ফোন এগুলোকে সে খেলনার মতো ব্যবহার করত, এদিক ওদিক ছুঁড়ে মারত, ঠিক ছোট বাচ্চাদের মতো। সিং ধীরে ধীরে বড় হতে লাগলো। এরপর আমি তার গলায় একটি কলার দেখতে পাই। কলারটি খুব টাইট ছিল এবং কলারের কারণে তার ত্বকে পচন ধরছিল। গ্রীষ্মকালে মশা ও মাছিরা তাকে খুব বিরক্ত করত। বেচারা বানর। আমি তার কলারটি খুলে ফেলার একটি উপায় বের করেছিলাম। তার কলারটি খুলে ফেলার পর প্রায় 20 দিনেরও বেশি সময় ধরে অদৃশ্য হয়ে গেল বানরটি। সম্ভবত একজন সঙ্গী খুঁজতে দূরে চলে গিয়েছিল সে। আমার তখন খুব চিন্তা হচ্ছিল, বানরটি কোথায় গেল? তাছাড়া এই পাহাড়ে আর কোনো বানরও বাস করত না। সে কোনো সঙ্গী খুঁজে না পেয়ে আবার ফিরে এসেছিল। তখন তার ওজন অনেকটা কমে গিয়েছিল। এরপর আমরা তাকে প্রতিদিন খাওয়াতাম এবং সে আবার আগের মতো মোটা হয়ে যায়। এরপর থেকে সে আর কখনো চলে যায়নি। শিং এখানে আসো। শিং এলে আমি তাকে খাওয়াই। যদি সে না আসে আমি তাকে মিস করি। আমি প্রতিদিন তাকে হাত বুলিয়ে আদর করি। শিং এখন অনেক লোভী হয়ে গেছে। আমি যা খাই সেখান থেকে তাকেও একটু দেই। সে সব কিছু থেকে এক টুকরো খেতে চায়। শিং হচ্ছে একটি স্বাধীন আত্মা। যদি তার পেট ভরে যায় তাহলে সে বিকেলেই চলে যাবে, আর যদি না ভরে তাহলে সে থাকবে।
আমি তসবিহ জপার পর তার জন্য কিছু খাবার তৈরি করব। সে এলে আমি খুব খুশি হই। শুধুমাত্র মানুষকে খামচে দেয়া বা কামড়ানো ছাড়া সে অনেক ভালো একটি মেয়ে। একটি বানরের জীবনে 1 বছর মানে মানুষের প্রায় 5 বছরের সমান। আমি অনেকের কাছে শুনেছি সিং সিং এখন 80 বছর বয়স্ক মানুষের সমতুল্য। সিং সিং খুবই সুন্দর। সিং সিং সুন্দরী। আমি 46 বছর বয়সে মন্দিরে এসেছিলাম। আমি এখানে প্রায় 39 বছর ধরে আছি। সিং সিং এবং আমরা দুজনেই বৃদ্ধ। সে আর আগের মতো হাঁটতে পারে না, আমিও পারি না। আমার দিন শেষ এবং তারও। আজ হোক কাল হোক আমাদের দুজনকেই চলে যেতে হবে। ভাগ্যের জোরে সেই মন্দিরে এসেছিল। আমরা তাকে পছন্দ করি, তাকে খাওয়াই এবং তার সাথে একসঙ্গে থাকি। ভাগ্যই আমাদের একত্রিত করেছে। সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।